যাদের অ্যাডিনোয়েডটি বেড়ে যায়, আসলে অ্যাডিনোয়েড বেড়ে গেলে যখন চিকিৎসকরা পরামর্শ দিয়ে থাকে যে বাচ্চাটির অ্যাডিনোয়েড অপারেশন করে ফেলতে হবে, বেশিরভাগ তো কম বয়সী বেবি, তো বাবা মারা শঙ্কিত হয়ে যায় যে এই বয়সে একটা অপারেশনটা করলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে কিনা কিংবা কোনো ক্ষতির কারণ হবে কিনা এবং কোনো উন্নত প্রযুক্তির মাধ্যমে অপারেশনটি করা যায় কিনা, এই বিষয়ে আপনার মুখে বিস্তারিত জানবো। সাধারণত এই ধরনের অপারেশন আমরা আন্ডার জিএ বা জেনারেল অ্যানেস্থেসিয়ার মাধ্যমে করি। তো জেনারেল অ্যানেস্থেসিয়ার কিছু সাইড ইফেক্ট আছে যেগুলো অন্যান্য অপারেশনেরও আছে। অন্যান্য অপারেশন যেমন সাইড ইফেক্ট বা যেরকম জটিলতা তৈরি হয়, এই ক্ষেত্রে এই অপারেশনে একই রকম জটিলতা তৈরি হওয়ার একটা সম্ভাবনা আছে। আর ইন্ডিভিজুয়াল এডিনোয়েডে আমরা যদি ট্রেডিশনাল মেথডে করি, আমাদের যে সমস্যা হতে পারে, সফট প্লেটে ইনজুরি হতে পারে, স্লাইট ব্লিডিং হতে পারে, বাচ্চার কয়েকদিন খাওয়া দাওয়ার একটু সমস্যা হতে পারে, ইনিশিয়াল স্টেজে কারো কারো শ্বাস নিতে একটু কষ্ট হতে পারে। আদারওয়াইজ তেমন একটা জটিলতা নাই। স্যার, পাশাপাশি আরেকটা বিষয় জিজ্ঞাসা করব যে অ্যাডিনোয়েডাইটিস কিংবা অ্যাডিনোয়েড বড় হয়ে যাওয়া, আমরা তো এটা নিয়ে কথা বলছিলাম, কিন্তু টনসিলাইটিস পাশাপাশি অনেকটা উপসর্গগুলো একই রকম প্রকাশ পায়। একটু জানতে চাই যে দুটোর মধ্যে আসলে পার্থক্য কি, কখন আমরা বুঝবো যে টনসিলাইটিস হয়েছে? টনসিলাইটিসে অ্যাকিউট টনসিলাইটিস আছে, ক্রনিক টনসিলাইটিস আছে। অ্যাকিউট টনসিলাইটিসে সাধারণত গলায় ব্যথা হবে, খাইতে সমস্যা হবে এবং হাই ফিভার থাকতে পারে, 102 ডিগ্রির উপরে জ্বর থাকতে পারে। পাশাপাশি যদি এটা আশেপাশে যায় পেরিটনসিলাইটিস হয় বা পেরিটনসিলার অ্যাবসেস হইতে পারে, তখন ব্যথা আরও বাড়বে। হ্যাঁ, তখন অনেক সময় শ্বাস নিতে কষ্ট হইতে পারে। আর তখন আমাদের যে গলায় গ্ল্যান্ড আছে, নেক গ্ল্যান্ড আছে, নেক নোট বলি আমরা, এই নেক নোট বড় হবে এবং টেন্ডার হবে। কেস অফ ক্রনিক টনসিলাইটিসের ক্ষেত্রে যেটা হয়, টনসিলগুলো আইদার হাইপারট্রফি হবে অথবা অ্যাট্রফি হইতে পারে, বড় হইতে পারে, ছোট হইতে পারে। টনসিলার পিলার থাকে, এন্টেরিয়র পিলার, পোস্টেরিয়র পিলার। ওই পিলারগুলো কনজেস্টেড থাকবে এবং রেড থাকবে। আমরা যখন পিলারে প্রেস করব তখন ইনস্পাইসেটেড মেটেরিয়াল, সাদা এক ধরনের মেটেরিয়াল আসে, ওইটা পজিটিভ আসতে পারে দুই টনসিল থেকে অথবা একটা থেকে আসতে পারে। এবং ওই ক্ষেত্রে আমরা যে নেকনেটগুলো পাই সেগুলো হচ্ছে নন টেন্ডার বাট এনলার্জ থাকতে পারে। তার সেক্ষেত্রে কোন অবস্থায় পৌঁছালে যে টনসিলাইটিসের অপারেশন করার পরামর্শ দেন? টনসিলের অপারেশনের এখন ওয়ার্ল্ড ওয়াইড কিছু ফিক্সড ফর্মুলা দেওয়া আছে। সেই ফর্মুলাতে যদি 3 বারের অধিক হয় এবং সেটা যে কনজিকিউটিভ 3 ইয়ার্স হয়, তাইলে টনসিলেক্টমির ইন্ডিকেশন আছে। এবং বছরে 5 বার হয়, সেটা যদি অ্যাটলিস্ট 2 ইয়ার্স হয়, তাইলে টনসিলেক্টমি। আর এক বছরের ভিতরে যে 7 বার হয়, তাইলে টনসিলেক্টমি ইন্ডিকেশন আছে। অথবা টনসিল যদি ইনলেটারাল এনলার্জমেন্ট হয়, অথবা আমরা যদি সাসপেক্ট করি যে এই টনসিলটা অন্য কোনো রোগের কারণে হয়েছে, সেটা ম্যালিগন্যান্সি হইতে পারে, লিম্ফোমা হইতে পারে, সেখানে টনসিলেক্টমি ইন্ডিকেশন আছে। সেক্ষেত্রে স্যার, এই যে লিম্ফোমা হয়ে যাচ্ছে আপনি বলছিলেন, এগুলো তো কমপ্লিকেশন, অবশ্যই সেক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞের প্রতি আস্থা রাখাটা খুব বেশি জরুরি। পাশাপাশি স্যার আরেকটি বিষয় আসবো যে যেমন টনসিলাইটিস পাশাপাশি সাইনোসাইটিস হয়েছে কিনা আমরা কি করে বুঝবো, এবং এটা কি কোনো স্ট্রেস রয়েছে? সাইনোসাইটিসটা বুঝতে হলে আমাদেরকে সাইনাস সম্বন্ধে একটা ধারণা নিতে হবে। আমাদের নাকের দুই পাশে এবং নাকের পিছনে 4 পেয়ার অফ সাইনাস থাকে, যেমন ম্যাক্সিলারি সাইনাস, ফ্রন্টাল সাইনাস কপালের দিকে, নাকের দুই পাশে অ্যাথময়েড সাইনাস, নাকের পেছন দিকে স্ফেনয়েড সাইনাস। এই সাইনাসগুলো জোড়ায় জোড়ায় থাকে। এই সাইনাসের ফাংশন হইল এখানে বায়োকুটরি থাকে এবং মিউকাস মেমব্রেন দ্বারা আবদ্ধ থাকে। এই মিউকাস মেমব্রেন আমাদের প্রতিটা সাইনাসই নাকের দিকে একটি নালীর মাধ্যমে ড্রেন করে। যদি কোনো কারণে এই ড্রেনেজ হ্যাম্পার হয়, সেটা অ্যালার্জিক হইতে পারে, সেটা ভাইরাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশন হইতে পারে, সেটা এনভায়রনমেন্টাল হইতে পারে, সেটা স্ট্রাকচারাল হইতে পারে। এই যে কোনো কারণেই হোক, যদি সাইনাসটা অবস্ট্রাকশন হয়, তখন ড্রেনেজে হ্যাম্পার হয়ে ওখানে সাইনোসাইটিস হয়। মোস্ট কমনলি নাকের থেকে, নাকের রাইনাইটিস, নাকের নেজাল পলিপ, ডিএনএস অথবা হাইপারট্রফি টার্মিনেট অথবা বিনাইন অ্যান্ড ম্যালিগন্যান্ট টিউমার অফ দ্য নোজ, এগুলোর কারণে অবস্ট্রাকশন হতে পারে। তারপর ভাইরাল ফিভার অথবা ব্যাকটেরিয়াল কারণে, ইনফেকশনের কারণে নাক থেকে স্প্রেড করে। ব্যাকটেরিয়া সাধারণত সাবমিউকোসালি সাবলিম্ফয়েড টিস্যু দিয়ে আমাদের সাইনাসে যাইতে পারে। তখন ড্রেনেজটা হ্যাম্পার হইলে তখন সাইনোসাইটিস হতে পারে। এখন সাইনোসাইটিসকে 2 ভাগে ভাগ করি, একটা হচ্ছে অ্যাকিউট সাইনোসাইটিস, একটা ক্রনিক সাইনোসাইটিস। অ্যাকিউট সাইনোসাইটিস সাধারণত দেখা যায় কপালের দিকে ব্যথা হবে, কপালের 2 দিকে। নেক্সট তার ফেশিয়াল যে আছে, মুখের যে 2 দিকে, এগুলো লাল হয়ে ফুলে যেতে পারে। তারপর তার টেম্পারেচার 102 ডিগ্রির উপর টেম্পারেচার আসতে পারে। পাশাপাশি আমাদের নাকের পিছন দিকে পোস্ট নেজাল ড্রিপ আমরা বলি,
সেখানে নাকের পিছন দিকে মিউকাস জমে থাকে। রোগীরা বলে যে আমাদের নাকে কি যেন আটকায়। এটা হলো অ্যাকিউট সাইনাসাইটিস। ক্রনিক সাইনাসাইটিসের ক্ষেত্রে এই ধরনের সিমটমগুলো মাইল্ড মৃদু আকারে থাকবে এবং তার সঙ্গে এই নাক দিয়ে একটা দুর্গন্ধযুক্ত ডিসচার্জ আসতে পারে। তার দীর্ঘদিন নাক বন্ধ থাকার কারণে দেখা যাবে যে সে হয় অ্যানোসমিয়া, মানে গন্ধ পাবে না, অথবা কম গন্ধ পাবে, আচ্ছা আচ্ছা। এরকম আসতে পারে।